আসসালামু আলাইকুম। আমি ডক্টর ফারহানা জাহান। আমি এফসিপিএস পার্ট 2 ট্রেনিং এ আছি, অর্থোডন্টিক্স ডিপার্টমেন্টে, বাংলাদেশ ইউনিভার্সিটি। আজকে আপনাদের সাথে ওরাল প্যাথোলজি 4 এর ক্লাস। ফার্স্টে আমরা এমসিকিউ দিয়ে শুরু করি। নাম্বার 1, জোগ্রেন সিনড্রোম। জোগ্রেন সিনড্রোম রিলেটেড কোন কোন অ্যান্সার ট্রু হবে? দেখি এ নাম্বার, কবলস্টোন টাং ইজ আ ক্লাসিক্যাল ফিচার। এটা কি হবে, ট্রু নাকি ফলস? এটা ট্রু হবে। হ্যাঁ, জোগ্রেন সিনড্রোমে ড্রাই মাউথ থাকার কারণে এই কবলস্টোন টাগটা কিন্তু খুব কমনলি দেখা যায়। ওকে, তাহলে এই নাম্বারটা ট্রু। বি নাম্বার, সেকেন্ডারি জোগ্রেন সিনড্রোম অলসো নোন অ্যাজ সিকা সিনড্রোম। এটা এটা কিন্তু আমাদের ফলস হবে। আমরা সিকা সিনড্রোম কমনলি প্রাইমারি জোগ্রেন সিনড্রোমকে বলি, হ্যাঁ, সেকেন্ডারি জোগ্রেন সিনড্রোমকে না। আচ্ছা, এরপরে আসি আমরা সি নাম্বার, প্রাইমারি জোগ্রেন সিনড্রোম ইজ রিলেটেড টু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। এটা এটাও কিন্তু আমাদের ফলস হবে। কেন? আমরা প্রাইমারি জোগেন সিনড্রোমে কি কি পাই? ড্রাই আইস, ড্রাই মাউথ পাই। আর সেকেন্ডারিতে আমরা কি কি পাই? ড্রাই আই, ড্রাই মাউথ, সাথে কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার পাই, যেমন এসএলই থাকতে পারে, আর্থ্রাইটিস থাকতে পারে। সো এই কারণে আমাদের সি নাম্বারটা কিন্তু ফলস। ডি নাম্বার, ইট ইজ অ্যান অটো ইমিউন ডিজিজ। জোগরেন সিনড্রোম একটা অটো ইমিউন ডিজিজ। হ্যাঁ, এটা হচ্ছে ট্রু হবে। আর অটো ইমিউন ডিজিজ গুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ফিমেল এফেক্টে বেশি। আচ্ছা, এরপর আসি ই নাম্বার, পলিক্লোনাল ইনফিলট্রেশন মেইনলি বাই CD8 লিম্ফোসাইট। এটা কি হবে? CD8 মানে কি? সাইটোটক্সিক টি সেল। আর হচ্ছে CD4 মানে হচ্ছে হেল্পার টি সেল। ঠিক আছে, তার মানে ই নাম্বারটা আমাদের ফলস হবে। নরমালি আমাদের ইনফিলট্রেশনটা কিভাবে থাকে? CD4 লিম্ফোসাইটে থাকে। ঠিক আছে, CD8 থাকে না, CD4 লিম্ফোসাইট বা হেল্পার টি সেল। আচ্ছা, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি কি পেলাম? ট্রু এ নাম্বার আর ডি নাম্বার ট্রু পেলাম, বাকি ফলস। এরপরে এসে আমরা এই যে হিস্টোলজিক্যাল চেঞ্জ কি কি আমরা পাই স্যালাইভারি গ্ল্যান্ডে। পলিক্লোনাল ইনফিলট্রেশন মেইনলি বাই CD4 লিম্ফোসাইট। এখানে পলিক্লোনালটা দাগ দেন নিচে, আর CD4 এটা নিচে একবার দাগ দেবেন। ইনফিলট্রেট ইনিশিয়ালি পেরিডাক্টাল, ইনিশিয়ালি ওয়ার্ডেও দাগ হবে, পেরিডাক্টালেও দাগ। তারপর হচ্ছে প্রোগ্রেসিভ স্প্রেড অফ ইনফিলট্রেট থ্রু গ্ল্যান্ডুলার টিস্যু। এই গ্ল্যান্ডুলার টিস্যু নিচে দাগ দিতে হবে। প্রোগ্রেসিভ ডিস্ট্রাকশন অফ সিক্রেটরি অ্যাসিড, proliferation of duct form myoepithelial iron। প্রতিটা ওয়ার্ডে কিন্তু এখানে এবং পরীক্ষার হলে প্রতিটাই আমাদের ঘুরায় ফিরে আসে। ওকে, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। আর এটা হচ্ছে কবলস্টোন প্যাটার্নের দাগ। আচ্ছা, আর কবলস্টোন মিউকোজা আমরা কোথায় পাই? কবলস্টোন বাক্কাল মিউকোজা সেটা আমরা পাবো হচ্ছে বেল কারসন রসেন্দাল সিনড্রোম। ওকে, এরপর আসি আমরা নাম্বার 2, সেকেন্ডারি জোগ্রেন সিনড্রোম ইনক্লুড। সেকেন্ডারি জোগ্রেন সিনড্রোম কি কি আছে, কি কি থাকে? আমরা একটু আগেই বললাম, ড্রাই মাউথ থাকবে, ড্রাই আইস থাকবে, সাথে কানেকটিভ টিস্যু ডিজিজ থাকবে, যেমন A, C আর D ট্রু হবে। আর কানেকটিভ টিস্যু ডিজিজের মধ্যে কি আছে? কমনলি রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকতে পারে, সিস্টেমিক লিউপাস, ইরাইথোমেটোসিসও থাকতে পারে। ঠিক আছে, তো আমাদের ড্রাই স্কিন কিন্তু এটার সাথে অ্যাসোসিয়েটেড। হ্যাঁ, তাহলে আমাদের ট্রু কি কি হবে? A, B, C, D। এবার আসি নাম্বার 3, ফলস রিগার্ডিং মামস ইনফেকশন। ফলস বলছি, ট্রু না। পরীক্ষার হলে কিন্তু আমরা এই ট্রু আর ফলস এর মধ্যে ঝামেলা করি। কোশ্চেনটা এর জন্যই আমরা 2 থেকে 3 বার পড়ব, তারপর অ্যান্সার করব। আচ্ছা, এ নাম্বার, ইম্পর্টেন্ট কজেস অফ সাইলোডেনোসিস। মামস কি? সাইলোডেনোসিসটা কি? এটা হচ্ছে নন ইনফেকশাস, নন নিওপ্লাস্টিক ওয়ান টাইপ অফ স্যালাইভারি গ্ল্যান্ড ডিজিজ। কিন্তু মামসটা কিন্তু ইউজুয়ালি সাইলেডেনাইটিস এর কারণ, সাইলেডেনোসিস এর কারণ। সাইলেডেনাইটিস মানে কি? ইনফ্লামেশন অর ইনফেকশন অফ দা স্যালাইভারি গ্ল্যান্ড। ঠিক আছে, এর জন্য আমাদের এ নাম্বারটা কি হবে? ফলস। রাইট অ্যান্সার কি হবে? ইম্পর্টেন্ট কজ অফ সাইলেডেনাইটিস। খুব কাছাকাছি কিন্তু টার্ন গুলো, হ্যাঁ, তো সাবধানে দাঁড়াবে। এরপর সে বি নাম্বার, মোস্ট কমন কজ অফ অ্যাকিউট প্যারাটিড সোয়েলিং। এটা ট্রু হবে। হ্যাঁ, ইউজুয়ালি চিলড্রেন
হ্যাঁ, চিলড্রেন বা চাইল্ডহুডে এটা খুবই কমন কজ প্যারাডক্সাইলেমিয়া। আচ্ছা, সি নাম্বার ইনকিউবেশন পিরিয়ড 21 ডেজ, এটাও ডিরেক্ট অ্যান্সার, এটা ট্রু হবে। ডি নাম্বার ডায়াগনোসিস ক্যান বি কনফার্ম বাই রাইজ টাইটার অফ ইমিউনোগ্লোবুলিন জি এন্ড। এখন আমাকে বলো মামস কি অ্যাকিউট নাকি ক্রনিক? এটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যাকিউট ইনফেকশন, অ্যাকিউট ভাইরাল স্যালিভারি গ্ল্যান্ড ইনফেকশন। তাহলে যে কোনো অ্যাকিউট ইনফেকশনেই ফার্স্টে কোন ইমিউনোগ্লোবুলিনটা আসে? সবার আগে যে আসে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, প্রাইমারি ইমিউন রেসপন্স হিসেবে। সেকেন্ডারি ইমিউন রেসপন্স হচ্ছে জিএস। তাহলে আমরা ডায়াগনোসিস যখন করব তখন ইমিউনোগ্লোবুলিন টাইটারটা কোনটা বেশি পাবো? এমটা বেশি পাবো, ঠিক আছে? ইমিউনোগ্লোবুলিন এম অ্যান্টিবডিটা আমরা বেশি পাবো। সো ডি নাম্বারটা হবে ফলস। এরপর আসি ই নাম্বার, কমপ্লিকেশন ইজ ফ্রেজ সিনড্রোম। মামসের সাথে কিন্তু কোনো ফ্রেজ সিনড্রোমের সম্পর্ক নাই। মামসের সাথে কমপ্লিকেশন কি থাকতে পারে? ওফোরাইটিস, হ্যাঁ, তারপরে আরো কিছু কমপ্লিকেশন আছে, হ্যাঁ, তো সেগুলো থাকতে পারে। আর ফ্রেজ সিনড্রোম তাহলে কার সাথে রিলেটেড? ফ্রেজ সিনড্রোম থাকবে হচ্ছে প্যালপিক সার্জারির সাথে রিলেটেড। কোনো কারণে যদি নার্ভ কাটা পড়ে, সেক্ষেত্রে আমরা যখন খাওয়া দাওয়া করি ডিউরিং ইটিং অর মিল টাইম, সেই টাইমে আমাদের সেম সাইডে বাক্কালি বা বাক্কাল এরিয়াতে আমাদের কি হবে? খাওয়ার সাথে সাথে সোয়েটিং হবে, সেই জায়গাটা রেড হয়ে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে। ওকে, এটাই হচ্ছে আমাদের ফ্রেজ সিনড্রোম। এখন আসি এই যে স্যালেডোনোসিসের কি কি ইম্পর্টেন্ট কজ আছে, যেমন অ্যালকোহলিজম, ডায়াবেটিস, এন্ডোক্রাইন ডিজিজ, প্রেগনেন্সি, সিম্প্যাথোমিমেটিক ড্রাগ, বুলিমিয়া, ম্যালনিউট্রিশন। ঠিক আছে, এই কয়টা একটু মাথায় রাখতে হবে আমাদের। Okay. এবার আসি 4 নাম্বার, স্যালাইভারি ক্যালকুলি। কমনলি কজেস ড্রাই মাউথ। ক্যালকুলি খুবই ছোট একটা জিনিস, স্পেসিফিক একটা ডাককে অবস্ট্রাকশন করে। তাহলে এটার কারণ কি? ফুল মাউথ ড্রাই মাউথ হয়? ফুল ওরাল ক্যাভিটি কিন্তু কখনো ড্রাই মাউথ ডেভেলপ করে। তাহলে এ নাম্বারটা ফলস। বি নাম্বার, অকার মোস্ট কমনলি ইন সাবম্যান্ডিবুলার। এটা কি হবে? এটা কিন্তু আমাদের ট্রু হবে। হ্যাঁ, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ডে কমনলি হয়। কেন? কারণ এই গ্ল্যান্ডটা টর্সাস থাকে অনেক বেশি, ঠিক আছে, এবং এটার ওপেনিংটা কিন্তু একটু উপরের দিকে থাকে। এই কারণে ইজিলি এখানে ক্যালকুলেটর ডেভেলপ করতে পারে। আচ্ছা, এরপর আসি সি নাম্বার, আর অলওয়েজ ভিজিবল অন রেডিওগ্রাফ। স্যালারি ক্যালকুলি যদি খুব ছোট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা রেডিওগ্রাফে সেটা ভিজিবল হবে না, কিন্তু আমরা পালপেট করে বুঝতে পারি। তাহলে সি নাম্বারটা ফলস। ডি নাম্বার, ক্যান বি ট্রিটেড কনজারভেটিভলি। এটা ট্রু, কারণ ওই যে আমরা পালপেট করে করে আমরা এটাকে কনজারভেটিভলি নিয়ে আসতে পারবো স্যালারি ক্যালকুলেটে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা ট্রু হবে। ই নাম্বার, মে বি অ্যাসিম্পটোমেটিক। এটাও ট্রু। স্যালারি ক্যালকুলিতে সবসময় কিন্তু পেশেন্টের সিমটম বা পেইন টেন এগুলো থাকে। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? বি, ডি আর ই ট্রু, বাকি দুটো ফলস। আচ্ছা, এরপর আসি অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা। এখন আসি আমরা এ নাম্বার, মেবি এন্ডোস্টিয়াল। অ্যাডেনোসিস্টিক কার্সিনোমা এন্ডোস্টিয়াল মানে কি? এন্ডোস্টিয়াল হতে পারে, ঠিক আছে, বোনকে ইনভেক্ট করা আর কি, সেটা হতে পারে। আচ্ছা, যেহেতু এটা ম্যালিগন্যান্ট। এরপরে আসি বি নাম্বার, হ্যাজ সুইস চিজ প্যাটার্ন হিস্টোলজিক্যাল। এটা এটাও কিন্তু ট্রু। হ্যাঁ, সিলিন্ড্রিক্যাল বা সিলিন্ড্রোমা, সুইস চিজ প্যাটার্ন এগুলো কিন্তু অ্যাডেনোসিস্টিক কার্সিনোমাতে আমরা পাই। সি নাম্বার, ক্যারেক্টারিস্টিক্যালি শোস পেরিনিউরাল ইনভেশন। এটাও কিন্তু ট্রু। হ্যাঁ, অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমাতে কিন্তু পেরিনিউরাল ইনভেশনটা খুব কম। আচ্ছা, এরপরে আসি আমরা মানে নার্ভ ফাইবারের সাথে, নার্ভ ফাইবার রিলেটেড, থ্রু দ্য নার্ভ ফাইবার এরা ইনভেক্ট করতে পারে। এরপর আসি ডি নাম্বার, রেসপন্স রিলায়েবলি এক্সিশন। এক্সিশন করে দিলেই কিন্তু আমরা রিলায়েবল থাকতে পারবো না। কারণ কি? কারণ এরা হচ্ছে ম্যালিগন্যান্ট। আর ম্যালিগন্যান্ট কোনো কিছু যখন আমরা এক্সিশন শুধু করি, সেটা করলে হবে না, সেই সাথে আমাদের রেডিওথেরাপি, কেমোথেরাপি দিতে হবে, ঠিক আছে, কোনোভাবে যেন এরা স্প্রেড না করতে পারে। এরপরে আসি ই নাম্বার,
ইট ইজ আ নন মেটাস্টেসাইজিং টিউমার, এটা ফলস হবে। কেন? কারণ এটা ম্যালিগনেন্ট যেহেতু, সো এটা ইজিলি মেটাস্টেসিস করে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি কি হচ্ছে? ট্রু, এ বি সি। এরপর আসি নাম্বার 6, which of the following features would raise suspicion of malignant salivary gland tumor? মানে ম্যালিগনেন্ট কখন হবে আমরা বুঝবো কিভাবে, কি কি থাকবে? এ নাম্বার ফেশিয়াল নার্ভ পালসি, এটা ট্রু হবে। যে কোনো কিছু যখন নার্ভকে ইনভলভ করবে, পেইন হবে, হ্যাঁ, মেটাস্টেসিস হবে, তখন কিন্তু সেখানে নার্ভ পালসি বা পেইন এগুলো ডেভেলপ করে। সো এই নাম্বারটা ট্রু, ম্যালিগনেন্সি। বি নাম্বার সাডেন ইনক্রিজ ইন সাইজ, এটাও ট্রু হবে। ম্যালিগনেন্ট আর বিনাইন এর একটা পার্থক্যই হচ্ছে খুব ইজিলি লার্জ হবে, ইনলার্জ হবে ম্যালিগনেন্ট। আচ্ছা, স্লো র্যাপিডলি গ্রোয়িং। সি নাম্বার লেশন ইন মাইনর স্যালিভারি গ্ল্যান্ড রাদার দেন প্যারাটাইট, এটাও ট্রু। কেন? কারণ মাইনর স্যালিভারি গ্ল্যান্ডে খুবই কম হয় টিউমার, কিন্তু যখনই হয় তখনই সেটা কিন্তু ম্যালিগনেন্ট চান্স। এবার আসি ডি নাম্বার, স্কিন আলসারেশন, এটাও ট্রু। যে কোনো ম্যালিগনেন্সির ক্ষেত্রে কিন্তু আলসারেশন, ব্লিডিং এগুলো খুব কম। আচ্ছা, এরপর আসি ই নাম্বার, সফট রাবারি কনসিস্টেন্সি। ম্যালিগনেন্সির ক্ষেত্রে কিন্তু আমাদের কনসিস্টেন্সিটা অলওয়েজ হার্ড থাকবে, হ্যাঁ, সফট থাকবে না, রাবারিও থাকবে না, সবসময় হার্ড থাকবে। ওকে, তাহলে আমাদের ই বাদে বাকি সবগুলোই ট্রু। এরপর আসি নাম্বার 7, রিগার্ডিং পিউস জেগার সিনড্রোম, কি কি হবে? এ নাম্বার ওরাল ফিচার ইজ দ্য ফার্স্ট ফিচার। এটা হচ্ছে পিউস জেগার সিনড্রোম। এটা ইনিশিয়ালি আমাদের কিন্তু ওরাল ক্যাভিটিতে এই ম্যাকিউল গুলো, ব্রাউন ম্যাকিউল গুলো দেখা যেতে পারে। ঠিক আছে, এটা ফার্স্ট ফিচার হিসেবে ওরাল ক্যাভিটি কিন্তু আমাদের থাকে। ওকে, ছবিটা দেখলে আপনাদের মনে থাকবে পরে। আচ্ছা, ওরাল ফিচার ইজ দ্য ফার্স্ট ফিচার, এটা ট্রু হবে। STK11 জিন মিউটেশন অকার্স, এটাও ট্রু হবে, এটাও ডিরেক্ট কোশ্চেন, একটু মুখস্থ রাখবেন, হ্যাঁ? এরপর আসি পিগমেন্টেড নডিউল, এটা কিন্তু আমরা পিগমেন্টেড ঠিকই থাকবে, পিগমেন্টেড নডিউল আমরা দাগাই দিব, কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু কোনো নডিউল থাকে না। এই ছবিতে কি আপনারা কোনো নডিউল দেখতেছেন? কোনো প্রকার কোনো নডিউল কিন্তু না, থাকে কি ম্যাকিউল। ওকে, তাহলে সি নাম্বারটা ফলস হবে, রাইট অ্যান্সার কি হবে? পিগমেন্টেড ম্যাকিউল থাকবে। আচ্ছা, ডি নাম্বার, এগ্রেসিভ ট্রিটমেন্ট রিকোয়ার্ড, ফলস। এক্ষেত্রে কোন এগ্রেসিভ ট্রিটমেন্টের খুব একটা দরকার হয় না, জাস্ট ডায়াগনোসিস করে পেশেন্টকে ফলো আপ করা। আচ্ছা, ই নাম্বার, রিস্ক অফ ব্রেস্ট ক্যান্সার, এটা ট্রু হবে। পিউজেগাস সিনড্রোমের সাথে ব্রেস্ট ক্যান্সার অ্যাসোসিয়েটেড থাকতে পারে, রিস্ক থাকতে পারে, বা যে কোনো গাইনোকোলজিক্যাল ক্যান্সারেরও রিস্ক। আচ্ছা, তাহলে এ বি আর ই নাম্বারটা হবে true। এরপরে আসি নাম্বার 8, রিগার্ডিং মেলানোমা, a number, many other pigmented lesion cannot be distinguished clinically from melanoma, এটা ট্রু হবে। মেলানোমা হয়েছে কি হয় নাই এটা কিন্তু আমরা বুঝতে পারি না হঠাৎ করে ইনিশিয়ালি। ইনিশিয়ালি বোঝার কোনো উপায় নেই যতক্ষণ না পর্যন্ত আমরা বায়োপসি করছি। ওকে, এর জন্য আদার লেশনের সাথে এটা ডিস্টিংগুইশ অনেক সময় করা যায়। এরপর আসি বি নাম্বার, মেকিং বায়োপসি অফ ওরাল পিগমেন্টেড লেশন ম্যান্ডেটরি ইন অলমোস্ট অল কেসেস, অবশ্যই বি নাম্বারটা ট্রু। যে কোনো আমরা পিগমেন্টেড লেশন হলেই কিন্তু আমরা বায়োপসি করবো, কারণ আমরা জানি না সেটা বিনাইন নাকি ম্যালিগন্যান্ট। এরপরে আসি আমরা সি নাম্বার, আল্ট্রাভায়োলেট লাইট এক্সপোজার কজেস মিউকোসাল মেলানোমা, এটা আমরা দেখা চোখে ট্রু দাবাই দিই, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু ট্রু ফলস। কেন ফলস? ইউভি এক্সপোজার মেলানোমা ঠিকই করে, কিন্তু করে কিউটেনিয়াস মেলানোমা, নট মিউকোসাল। কিউটেনিয়াস মেলানোমা মানে কি? স্কিনে যেটা হয়। মিউকোজাল মানে কি? ওরাল ক্যাভিটি বা ওরাল মিউকোজাটা যেটা। ওকে, এটাই পার্থক্য। আর এই ছোট ছোট বিষয়গুলো ভুল করার কারণে আমাদের পরীক্ষায় ভুল হয়। ঠিক আছে, এবার আসি ডি নাম্বার, ফেয়ার কমপ্লেxion কজেস মিউকোজাল মেলানোমা, এটা এটাও কিন্তু ফলস। সেম কারণ, ফেয়ার কমপ্লেxion মানে স্কিন রিলেটেড, আর স্কিন রিলেটেড হলে কি সেটা কিউটেনিয়াস মেলানোমা। ঠিক আছে, এবার আসি নাম্বার ই, নন ইটিওলজিক্যাল ফ্যাক্টরস আর নোন ফর মিউকোজাল মেলানোমা, এটাও true।
হ্যাঁ, মিউকোজাল মেলানোমার জন্য কোনো প্রকার এটিওলজিক্যাল ফ্যাক্টর নাও। তাহলে আমাদের এ বি আর ই নাম্বারটা হবে ট্রু। বাকি এই যে আমাদের মেলানোমার কিছু ইম্পর্টেন্ট ফিচার আছে, এগুলো ছাড়াও আরো ফিচার আছে, সেগুলো আমরা করতে হবে। খুব ডিপ থেকে কিন্তু কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা। 40 to 60 ইয়ার্স বা এলডারলিতে হয়, ব্ল্যাক অর ব্রাউন, রেডও হতে পারে সেটা অ্যামেলিক মেলানোমা হলে। তারপরে হচ্ছে যেহেতু ম্যালিগন্যান্ট, পরবর্তীতে সেটা ব্লিডিং, আলসারেশন, সোরনেস, পেইন এগুলো কিন্তু হবে। আর আমাদের বায়োপসি ম্যান্ডেটরি ডায়াগনোসিস এর জন্য। হ্যাঁ, আচ্ছা। আর হচ্ছে আমরা ওয়াইড এক্সিশন করব, আর এদের সার্ভাইভাল রেট কিন্তু খুবই কম, 2 ইয়ার্স। এবার আসি নাম্বার 9, ক্লিনিক্যাল ওরাল ম্যানিফেস্টেশন অফ লিউকেমিয়া। লিউকেমিয়া কি কি থাকবে? মিউকোজাল ইরাইথেমা। ইরাইথেমা মানে কি? রেডনেস। লিউকেমিয়াতে কি মিউকোজাল ইরাইথেমা থাকবে? লিউকেমিয়াতে কি কি হয়? অ্যানিমিয়া হয়, থ্রোম্বোসাইটোপেনিয়া হয়, ইমিউনো সাপ্রেশন। হ্যাঁ, তাহলে আমাদের অ্যানিমিয়ার কারণে মিউকোজাল ইরাইথেমা কিন্তু হবে না। অ্যানিমিয়ার কারণে কি হবে? মিউকোজাল প্যালোর ডেভেলপ করবে। হ্যাঁ, প্যাল বা পেল কালার। সো ইরাইথেমা এটা ফলস। বি নাম্বার, জিঞ্জাইভাল ব্লিডিং, এটা ট্রু হবে কারণ এখানে সি নাম্বার, ওরাল থ্রাশ। ওরাল থ্রাশ কি হবে? এটাও কিন্তু ট্রু হবে। হ্যাঁ, লিউকেমিয়াতে কিন্তু ওরাল থ্রাশ হতে পারে কারণ এখানে ইমিউনিটিটা কমে যায়। ইমিউনিটিটা কেন কমে? লিউকেমিয়াতে আপনার ডাব্লিউবিসি বাড়ে ঠিকই, কিন্তু সেটা ব্লাড সেলের পরিমাণটা বেড়ে যায়। ইমম্যাচিওর ব্লাড, ম্যাচিওর ডাব্লিউবিসি কিন্তু কমে যায়, যার কারণে ওরা বডি ইমিউনিটিটা দিতে পারে, প্রোটেকটিভ মেকানিজমটা কমে যায়, ইমিউনো সাপ্রেশন। এই কারণে ওরাল থ্রাশ। এরপর আসি ডি, ডিলেড হিলিং। এটাও সেম কারণেই। হ্যাঁ, ডিলেড হিলিং হবে। ই নাম্বার, জিঞ্জাইভাল সোয়েলিং, এটাও কিন্তু লিউকেমিয়াতে থাকে, খুব কমন। স্পন্টেনিয়াস ব্লিডিং, জিঞ্জাইভাল সোয়েলিং এগুলো থাকে। তাহলে আমাদের এ বাদে বাকি সবগুলো ট্রু। এরপর সে 10 নাম্বার, পেশেন্ট উইথ সিকেল সেল ডিজিজ, which microorganism responsible for acute osteomyelitis? সিকেল সেল ডিজিজের ক্ষেত্রে যে অ্যাকিউট অস্টিওমাইলাইটিস হয় সেটা কোন অর্গানিজমের কারণে? একটাই আছে, সেটা কি? সেটা হচ্ছে এ, সালমোনেল। ওকে, এটা কিন্তু মুখস্থ কোশ্চেন, একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপর আসি নাম্বার 11, রিগার্ডিং পায়োজেনিক গ্রানুলোমা। পায়োজেনিক গ্রানুলোমা ছবিটা একটু দেখি আমরা। এটা হচ্ছে পায়োজেনিক গ্রানুলোমা। দেখতে কেমন? রেড। হ্যাঁ, পেডাঙ্কুলেটেড, occurs in the gingiva. ওকে, এবং এটা পেইনলেস। এই ছবিটা দেখলে কিন্তু আমাদের সবসময় মনে থাকবে পরীক্ষার হলে, না না এটা তো আমাদের পায়োজেনিক গ্রানুলোমার ছবি। হ্যাঁ, তখন আমরা মিলাতে পারি। পরীক্ষার হলে লেখা টেখা কিন্তু খুব কমই মনে থাকে, যেটা মনে থাকে সেটা হচ্ছে ছবি। আচ্ছা, তাহলে আমরা এবার একটু দেখি। এ নাম্বার, পেইনফুল ব্লুইশ সোয়েলিং, আমরা কি দেখলাম? এটা রেডিশ সোয়েলিং। হ্যাঁ, সো এটা ফলস হবে। আর এখানে কোনো পেইনফুল থাকে না, এটা হচ্ছে পেইনলেস থাকে। আর জিঞ্জাইভাতে হবে। 3 নাম্বার, নো ট্রু গ্রানুলোমা প্রেজেন্ট, এটা এটা ট্রু। পায়োজেনিক গ্রানুলোমা কিন্তু অ্যাকচুয়ালি আমরা গ্রানুলোমা বলবো না। হ্যাঁ, কেন? কারণ পায়োজেনিক গ্রানুলোমাকে যখন আমরা হিস্টোলজি করব তখন কিন্তু সেখানে বিভিন্ন ধরনের ডাইলেটেড ব্লাড ভেসেল পাবো, কানেকটিভ টিস্যু পাবো। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পাবো, কিন্তু অ্যাকচুয়াল গ্রানুলোমাতে যে ম্যাক্রোফেজ, তারপর হচ্ছে লিম্ফোসাইট, এই জিনিসগুলো এগ্রিগেশন থাকে, সেটা কিন্তু এখানে আমরা পাই। এই জন্য এটাকে আমরা ট্রু গ্রানুলোমা বলি। ওকে, এবার আসি সি নাম্বার, দে আর ম্যালিগন্যান্ট এন্ড হার্ড ইন কনসিস্টেন্সি, এটা ফলস। পায়োজেনিক গ্রানুলোমা ইজ অলওয়েজ বিনাইন। ঠিক আছে, সবসময় বিনাইন এবং সফট কনসিস্টেন্সি। ডি নাম্বার, মাইক্রোস্কোপিক্যালি দে কনসিস্ট অফ মেনি ডাইলেটেড ব্লাড ভেসেল এন্ড ইডিমেটাস কানেকটিভ টিস্যু, এটাও ট্রু, একটু আগে আমরা বললাম। ডি নাম্বার, ডিউরিং প্রেগনেন্সি a pregnancy epilepsy should be excised as soon as they are seen in oral cavity, এটা ফলস হবে। কেন ফলস? কারণ প্রেগনেন্সিতে কি বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স। ঠিক আছে, ফার্স্ট অফ অল আমরা প্রেগনেন্সিতে যে কোনো প্রকার সার্জারিটা অ্যাভয়েড করার ট্রাই করি। ঠিক আছে, এখন
2 নম্বর হচ্ছে প্রেগন্যান্সিতে যেহেতু বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন বা হরমোনাল চেঞ্জ থাকে, হ্যাঁ, সে কারণে আমরা কোনো কারণে যদি এটা এক্সারসাইজ করে ফেলি প্রেগন্যান্সিতে, সেক্ষেত্রে কিন্তু এটা ডিউরিং থ্রু দ্য প্রেগন্যান্সি এটা কিন্তু আবার রিগ্রো করার একটা চান্স থাকে। ওকে, এই জন্য আমরা প্রেগন্যান্সিতে এটা অ্যাভয়েড করি। যেমন প্রেগন্যান্সি জিঞ্জিভাইটিস, আমাদের যখন প্রেগন্যান্সি হয় তখন কিন্তু জিঞ্জিভাইটিসটা ডেভেলপ করে, আবার যখন প্রেগন্যান্সি পিরিয়ডটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আবার নর্মাল হয়ে যায়। এই কারণেই আমরা প্রেগন্যান্সিতে যে কোনো প্রকার সার্জারি বা পাইলোরিক গ্র্যানুলোমা এক্সিশন এগুলো অ্যাভয়েড করি। ঠিক আছে, তাহলে আমাদের বি আর ডি নাম্বারটা ট্রু, বাকিগুলো ফলস। এরপরে আসি আমরা নাম্বার 12, রিগার্ডিং হেমানজিওমা। এই নাম্বার, দে আর মোস্টলি বিনাইন টিউমার রাদার দেন ভাস্কুলার ম্যালফরমেশন। জিনিসটা কি ট্রু নাকি ফলস? একটু ঘুরে ফেলছি, এটা কিন্তু ফলস। হেমানজিওমাকে আমরা বিনাইন টিউমারও বলি, বিনাইন টিউমার অফ ব্লাড ভেসেল, ভাস্কুলার ম্যালফরমেশন, কিন্তু এদের মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট টার্মটা কিন্তু ভাস্কুলার ম্যালফরমেশন। ঠিক আছে, এই জন্য আমাদের এই নাম্বারটা ফলস হবে। রাইট অ্যান্সার কি হবে? দে আর মোস্টলি ভাস্কুলার ম্যালফরমেশন রাদার দেন বিনাইন। ওকে, ভাস্কুলার ম্যালফরমেশনটা মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্ম। এবার আসি বি নাম্বার, ক্যাপিলারি হেমানজিওমা ক্যান বি ব্লাঞ্চড অন প্রেশার। ট্রু। আমরা জানি কি হেমানজিওমাতে কি হয়, আমরা ব্লাঞ্চিং টেস্ট করি, ব্লাঞ্চিং টেস্ট পজিটিভ, আমরা প্রেসার দিলে, যে এরিয়াতে হেমানজিওমা আছে সেখানে প্রেসার দিলে আহ হেমানজিওমাটা ডিসঅ্যাপিয়ার করে যায়, আবার যখন আমরা প্রেসারটা রিলিজ করে ফেলি তখন আবার সেখানে ব্লাড জমা হয়। এটাই হচ্ছে ব্লাঞ্চিং প্রেসার। ওকে, ব্লাঞ্চ অন প্রেসার। সি নাম্বার, সার্জিক্যাল এক্সিশন ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অফ আর্টেরিওভেনাস হেমানজিওমা। কি হবে এটা? হেমানজিওমাতে কি ব্লাড ভেসেল থাকে, হ্যাঁ, তার মানে কি আমরা যদি কোনো কারণে এক্সিশন করে দিই ফার্স্টে, তাহলে কি হিউজ ব্লিডিং হবে। এই কারণেই আমরা সার্জিক্যাল এক্সিশন আমরা অ্যাভয়েড করি ফার্স্টে। আমরা কি করি আর্টেরিওভেনাস হেমানজিওমাতে? ফার্স্টে আমরা এম্বোলাইজেশন করি। ঠিক আছে, তাহলে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবে আমরা কি করি? এম্বোলাইজেশন করি। আর যদি সেটা ক্যাপিলারি হেমানজিওমা হয় সেক্ষেত্রে আমরা ক্রায়োসার্জারি করতে পারি, সার্জারি ক্রায়োসার্জারি করতে পারি। ওকে, এরপরে আসি ডি নাম্বার, মে বি অ্যাসোসিয়েটেড উইথ স্টার্জ ওয়েবার সিনড্রোম। এটা ট্রু হবে। হেমানজিওমার সাথে দুটো জিনিস মনে রাখতে হবে, এক হচ্ছে স্টার্জ ওয়েবার সিনড্রোম, আর একটা হচ্ছে পোর্ট ওয়াইনস্টাইন। এই দুটো ওয়ার্ড একটু মনে রাখতে হবে হেমানজিওমার সাথে। এই দুটো জিনিস থাকলে আমরা ট্রু দেখাবো। আচ্ছা, তাহলে ডি নাম্বারটা ট্রু। ই নাম্বার, when involve bone it is called central hemangioma। এটাও ট্রু। হ্যাঁ, বোনকে যখনই আমাদের ইনভলভ করবে হেমানজিওমা সেটাকে আমরা সেন্ট্রাল। তাহলে বি ডি ই ট্রু, বাকিগুলো ফলস। আমাদের এক্সপ্লেনেশন আছে, এই যে স্টার্জ ওয়েবার সিনড্রোম, এখানে কি কি থাকবে? পোর্ট ওয়াইনস্টাইন থাকবে, ইন্ট্রাওরাল হেমানজিওমা, মেনিনজিয়াল অ্যানজিওমা, এপিলেপসি, লার্নিং ডিফিকাল্টি। এখান থেকেও কিন্তু কোশ্চেন হয়, এটাও মাথায় রাখতে হবে। এবার আসি নাম্বার 13, ফলোইং হুইচ ড্রাগ কজেস জিঞ্জাইভাল ওভারগ্রোথ। কোন কোন ড্রাগ করে? খুবই ইম্পর্টেন্ট, খুবই কমন কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা দেখি, এই নাম্বার অ্যালপ্রাজোলাম। অ্যালপ্রাজোলাম অ্যান্টি ডিপ্রেশন অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ, তো এটা কিন্তু আমাদের জিঞ্জাইভাল ওভারগ্রোথ করে, এই ফলস। বি নাম্বার, ডিলটিয়াজেন, ওয়ান টাইপ অফ ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, সো এটা আমাদের জিঞ্জাইভাল ওভারগ্রোথ করবে, বি ট্রু। সি নাম্বার, সাইক্লোস্পোরিন, এটা ইমিউনোসাপ্রেসিভ, এটাও কিন্তু জিঞ্জাইভাল ওভারগ্রোথ করে, সি ট্রু। ডি নাম্বার, প্রোপানোলল, অ্যান্টি হাইপারটেনসিভ, এটা জিঞ্জাইভাল ওভারগ্রোথ করে না। ই নাম্বার, ফিনাইটোইন, অ্যান্টি কনভালসেন্ট, ওয়ান টাইপ অফ, এরা কিন্তু ওভারগ্রোথ করে। ঠিক আছে, খুবই কমন এবং সবসময় কমনলি আসে। তাহলে বি সি আর ই নাম্বারটা ট্রু। এই যে কোন কোন ড্রাগ করে, এখানে ফিনাইটোইনের বদলে ইপানিউটিনও দিতে পারে। হ্যাঁ, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এবং। এরপরে আসি কসমেটিক প্রসিডিওরস ইনক্লুড, কি কি কসমেটিক প্রসিডিওর আছে যেটা আমাদের এখনকার যুগে খুবই কমন, যেমন টিস্যু ফিলার, লিপ ফিলার, যে কোনো প্রকার ডার্মাল ফিলারই কিন্তু কসমেটিক প্রসিডিওর। এই নাম্বারটা ট্রু। বি নাম্বার, রুট ক্যানাল ট্রিটমেন্ট, রুট ক্যানাল কি কোনো কসমেটিক প্রসিডিওর? এটা কি কোনো আমাদের অ্যাস্থেটিক ইনভলভ করে, এনহ্যান্স করে?
করে, তাহলে বি অলসো। সি নাম্বার, থ্রেড ফেস লিফট। ফেস লিফট কিন্তু ওয়ান টাইপ অফ এস্থেটিক পারপাসে করা। বডি আর্টও কসমেটিক পারপাসে করা হয়। টিথ হোয়াইটেনিং, এটাও কিন্তু আমাদের এস্থেটিক বা কসমেটিক পারপাসে। তাহলে আমাদের বি নাম্বারটা ছাড়া বাকি সব। কসমেটিক প্রসিডিওর কি কি আছে? টিথ হোয়াইটেনিং, টিস্যু ফিলার, থ্রেড ফেস লিফট, বডি আর্ট, সুসুক নিডলস। ওকে, এবার আসি নাম্বার 15। ফলোইং ওরাল পিগমেন্টেড লেশনস আর ইউজুয়ালি ব্ল্যাক অর এক্সেপ্ট, মানে ভুল কোনটা সেটা আমরা দেখাবো। তাহলে ব্ল্যাক অর ব্রাউন পিগমেন্টেশন কি কি আছে আমরা দেখি। ক্যাপোসি সার্কোমা। ক্যাপোসি সার্কোমা কি, কোন টাইপ অফ পিগমেন্টেশন? ক্যাপোসি সার্কোমাতে কিন্তু রেড পিগমেন্টেশন থাকে, ঠিক আছে। পায়োজেনিক গ্রানুলোমা, এটাও কিন্তু রেড পিগমেন্টেশন থাকে। সো এই দুটো আমাদের অ্যান্সার হবে, এ আর বি ট্রু হবে। এরপর দেখি লাইকেন প্ল্যানাস। লাইকেন প্ল্যানাস কি কি টাইপের থাকে? ব্রাউন অথবা ব্ল্যাক পিগমেন্টেশন। এইচআইভি তেও ব্রাউন ব্ল্যাক। পিউস জেগার সিনড্রোম, এটা তো ব্রাউন ব্ল্যাক, একটু আগে আমরা। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে এ আর বি ট্রু, বাকি ফলস। এক্সেপ্ট ওয়ার্ডটা থাকলে আগে আমরা ভুলগুলা দেখে ট্রু দেখাই দিব, বাকিগুলো false। এই যে এখানে আপনার ওরাল পিগমেন্টেড লেশন কি কি আছে আমাদের এত কিছু মনে রাখার দরকার নেই। ফার্স্টে আপনারা 2-3 বার একটু রিডিং দিবেন, এরপরে আমরা যে ব্রাউন অথবা ব্ল্যাক শুধুমাত্র আমরা মনে রাখবো। যেমন কিভাবে মনে রাখবো? মেলানিন পিগমেন্টেশন, যে কোনো প্রকার ফিজিওলজিক পিগমেন্টেশনই ব্রাউন থাকে। আর যে হেভি স্মোকিং করলেও পেশেন্টের ঠোঁট, লিপ বা মিউকোজাটা কিন্তু ব্রাউন অথবা ব্ল্যাক কালার হয়ে যায়। সো এই দুটো আমরা নিজেরাই জানি, কমন সেন্স থেকে আমরা এটা একটু আগাতে পারি। এরপরে মেলানো রিলেটেড যা যা থাকবে সবগুলোই কিন্তু আমাদের ব্রাউন অথবা ব্ল্যাক এর আন্ডারে পড়বে। যেমন মেলানোটিক ম্যাকিউল, মেলানোক্যান্থোমা, হ্যাঁ মেলানোটিক নিউরেক্টামা, মেলানো থাকলেই ম্যালিগন্যান্ট মেলানোমা, এগুলো থাকলে ব্রাউন আর ব্ল্যাক। নেভি, এটাও কিন্তু ব্রাউন আর ব্ল্যাক। আপনারা কোনটা কোনটা জোর দিয়ে মনে রাখবেন সেটা হচ্ছে লাইকেন প্ল্যানাস, বড় করে এখানে একটা রেড কালি দিয়ে দিবেন, হাইলাইট করে রাখবেন। অ্যাডিসন্স ডিজিজ, এইচআইভি, পিউস জেগার, এই চারটা জিনিস আর সাথে এই কয়টা জিনিস আপনারা ফোকাস দিয়ে মনে, এগুলো বাদে যা থাকবে সব হচ্ছে পার্পল অথবা রেড। আর এক্সট্রিনসিক এজেন্ট, এটাও একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্ল্যাক হেয়ারি টাং, এখানে দিবেন। ক্লোরোহেক্সিডিন স্টেইনিং, ক্লোরোহেক্সিডিন, অন্য কোনো স্টেইনিং কিন্তু না। তারপর হচ্ছে মিনোসাইক্লিন স্টেইনিং, মিনোসাইক্লিন অন্য কোনো ড্রাগ কিন্তু না। ওকে, একটু মাথায় রাখবে। এবার আসি আমরা 16, not related to salivary gland changes in Sjogren's syndrome. Not related কোনটা? এই নাম্বার polyclonal infiltration of mainly by CD8 lymphocyte, এটাই হচ্ছে আমাদের রিলেটেড। ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে এ। এখানে কি থাকবে? পলিক্লোনাল ইনফিল্ট্রেশন মেইনলি বাই CD4 লিম্ফোসাইট বা হেপাটাইটিস। বি নাম্বার ইনফিল্ট্রেট পেরিডাক্টাল, এটা তো হবে, এটা ঠিক। প্রোগ্রেসিভ স্প্রেড অফ ইনফিল্ট্রেট থ্রু গ্ল্যান্ডুলার টিস্যু, এটাও ঠিক, আমরা একটু আগেই দেখে আসছি। হ্যাঁ, সিক্রেটরি অ্যাসিনি ডিস্ট্রাকশন হবে। হ্যাঁ, মায়োপেথিডিয়াল আইভেন তৈরি হবে। এবার যে 17 নাম্বার, কজেস অফ স্যালাডেনোসিস এক্সেপ্ট, মানে ভুল কোনটা? কোনটা কোনটা স্যালাডেনোসিস করে দেখি। বুলিমিয়া করবে, ডায়াবেটিস করবে, অ্যালকোহলিজম করবে, প্রেগনেন্সিও কিন্তু স্যালাডেনোসিস করে না। হচ্ছে মামস, মামসে কি হয়? স্যালাডে নাইটিস, মোস্ট কমন কজ স্যালাডে নাইটিস। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে ই। আচ্ছা, 18 নাম্বার, পেশেন্ট কেম টু ইউ উইথ বাইল্যাটারাল প্যারোটিড সোয়েলিং। বাইল্যাটারাল প্যারোটিড সোয়েলিং এর নিচে দাগ দিবেন। ফিভারের নিচে দাগ দিবেন ফর 5 days, মানে অ্যাকিউট কন্ডিশন। সোর থ্রোটের নিচে দাগ দিবেন। স্যালাইভা ক্লিয়ার, এখানেও দাগ দিবেন, কোনো জেরোস্টোমিয়া নাই। তাহলে কি মনে হচ্ছে? মিজেলস হবে না, এখানে কোনো ম্যাকিউল বা প্যাপিউল নাই। ব্যাকটেরিয়াল প্যারোটাইটিস হবে না। হুম, তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল প্যারোটাইটিস স্যালাইভা কিন্তু ক্লিয়ার থাকে না, সেখানে পাস থাকতে পারে। নিওপ্লাজম তো হবেই। তাকে কি থাকে? মার্কস। এখানে আরো একটু আপনার আরো হিন্টস দিয়ে দিতে পারে যে এখানে
5, 10 years or 12 years old পেশেন্ট, এজটাও কিন্তু উল্লেখ করে থাকতে পারে। এজ তখনই ইম্পর্টেন্ট আমাদের যখন এটা খুবই এল্ডারলি এজ দেয় অথবা খুবই ইয়াং এজ, মানে 5, 10, 15 এরকম বছর দেয়, তখন আমাদের এজটা ম্যাটার করে। তাহলে আমাদের এই সবকিছু একটা জিনিসের সাথেই যাচ্ছে, সেটা হচ্ছে বি, মাম্পস। মাম্পস কি? অ্যাকিউট ভাইরাল প্যারালাইটিস। এবার আসি 19 নাম্বার। A 10 years old child came to you with soft purplish swelling on the floor of the mouth. Soft purplish swelling এর নিচে দাগ দিবেন floor of the mouth। floor of the mouth এর নিচে একটা জিনিসই হয়, সেটা কি? সিস্টিক সোয়েলিং আর কি, সেটা কি? সেটা হচ্ছে র্যানুলা। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? এ, র্যানুলা। বাকি কোনোটাই কিন্তু এটার সাথে যাবে না। গ্লোবুলো ম্যাক্সিলারি সিস্ট ফ্লোর অফ দ্য মাউথে হয় না। মিউকোসিলিও ফ্লোর অফ দ্য মাউথে হয় না, কমনলি লিপে হয়। সাবলিঙ্গুয়াল ডারময়েড সিস্ট হবে না, জিঞ্জিভাল সিস্ট হবে। এবার সে নাম্বার 20। The recurrence of pleomorphic adenoma is attributed to, কেন প্লিওমরফিক অ্যাডেনোমা রিকারেন্স হয় বা হতে পারে? এ নাম্বার, প্রেজেন্স অফ ইনকমপ্লিট ক্যাপসুল, এটাই আমাদের অ্যান্সার হবে। হ্যাঁ, এটা ক্যাপসুলটা কিন্তু ইনকমপ্লিট থাকে, এটা একটু ভালো করে ফোকাস করে করতে হবে, ঠিক আছে? এটা মিক্সড অরিজিন, মিক্সড এর কারণে এখানে রিকারেন্স হয় না। ক্যাপসুল অ্যাবসেন্ট হবে না, পেরিনিউরাল স্প্রে এটাও হবে না। সো বাকি একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই ইনকমপ্লিট ক্যাপসুল, আর এটার কারণে রিকারেন্স হওয়ার চান্স। এবার সে 21, দ্য মোস্ট কমন টাইপ অফ ম্যালিগন্যান্ট স্যালাইভারি নিওপ্লাসিয়া। ম্যালিগন্যান্ট স্যালাইভারি গ্ল্যান্ড নিওপ্লাজম কোনটা? এ নাম্বার, মিউকোএপিডার্মাল কার্সিনোমা। এই মিউকোএপিডার্মাল আর অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা, এই দুটোর মধ্যে কিন্তু আমাদের একটু প্যাচ লাগে, ঠিক আছে? সো অ্যাডেনোমাতে কি থাকবে? অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা সুইস চিজ প্যাটার্ন থাকবে একটু। আর মোস্ট কমন স্যালাইভারি গ্ল্যান্ড নিওপ্লাজম কি থাকবে? মিউকোএপিডার্মাল কার্সিনোমা। এরপর সে নাম্বার 22, মোস্ট কমন কজ অফ ওরাল পিগমেন্টেশন কি হবে? ওরাল পিগমেন্টেশন। ডি নাম্বার, ফিজিওলজিক পিগমেন্টেশন অথবা রেসিয়াল পিগমেন্টেশন, ঠিক আছে? ফিজিওলজিক বলেন বা রেসিয়াল বলেন, যেটাই হোক সেটাই হচ্ছে আমাদের ওরাল পিগমেন্টেশনের মোস্ট কমন কজ, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে ডি। এরপর 23, হিস্টোলজিক্যালি স্টেরি স্কাই অ্যাপিয়ারেন্স কোথায় আমরা পাই? একটা জায়গায় আমরা পাই, সেটা কি? বার্কিটস লিম্ফোমা। বার্কিটস লিম্ফোমা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কমনলি কোশ্চেন আসে, ঠিক আছে? তাহলে আমাদের স্টেরি স্কাই অ্যাপিয়ারেন্স আমরা কোথায় পাবো? ই, বার্কিটস লিম্ফোমা। এবার আসি নাম্বার 24, হুইচ টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন ওরাল অ্যালার্জি সিনড্রোম অফার? ওরাল অ্যালার্জি সিনড্রোমে কোন টাইপ অফ হাইপার সেন্সিটিভিটি হয়? আমরা সবাই জানি টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। এটা আরেকটা নাম কি? ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি, ঠিক আছে? যেটা ইমিউনোগ্লোবুলিন ইমিডিয়েট, ঠিক আছে? মাস্ট সেল ডিগ্রানুলেট হয়ে যে হাইপার সেন্সিটিভিটিটা আমাদের ক্রিয়েট করে, হ্যাঁ, হিস্টামিন রিলিজ করে, সেটাই হচ্ছে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। তাহলে আমাদের অ্যান্সার হবে এ। এবার আসি নাম্বার 25, ওরাল লেশন স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ এইচআইভি ইনফেকশন। স্ট্রংলি অ্যাসোসিয়েটেড কোনটা থাকবে? স্ট্রংলি অ্যাসোসিয়েটেড থাকে বি, ক্যাপসি সার্কোমা। এটা ডিরেক্ট কোশ্চেন, এটা আমাদের একটু মুখস্থ করতে হবে। এখানে অনেকগুলো আছে, আমরা পুরোটা 2-3 বার রিডিং দিব, কিন্তু মনে রাখবো আমরা এইটুকু, শুধু যেগুলো স্ট্রংলি অ্যাসোসিয়েটেড থাকে শুধু সেইটুকু আমরা মনে রাখবো, বাকি যা আছে সেগুলো লেস কম। যেমন স্ট্রংলি অ্যাসোসিয়েটেড কি কি আছে? ক্যান্ডিডিওসিস থাকবে, হেয়ারি লিউকোপ্লাকিয়া, ক্যাপসি সার্কোমা, তারপর হচ্ছে নন হজকিন লিম্ফোমা, হজকিন লিম্ফোমা না, তারপর হচ্ছে পেরিডন্টাল ডিজিজ থাকবে বা পেরিডন্টাইটিসও থাকতে পারে, লিনিয়ার জিঞ্জিভাল এরাইথেমা, নেক্রোটাইজিং আলসারেটিভ জিঞ্জিভাইটিস এন্ড পেরিডন্টাইটিস, ঠিক আছে? এই কয়টা আমাদের মনে। এরপরে আসি 26 নাম্বার, ফলোইং হুইচ অফ দ্য বডি আর্টস ক্যারি গ্রেটেস্ট রিস্ক? কোন বডি আর্ট সবচেয়ে বেশি আমাদের বডির জন্য রিস্ক? টুথ শেপিং না, ডেকোরেটিভ রেস্টোরেশন এটা রিস্কি না, নোজ পিয়ার্সিং এটাও খুব একটা রিস্কি না, টাং পিয়ার্স, টাং পিয়ার্সিং টুথ হোয়াইটেনিং ও রিস্কি না। টাং পিয়ার্সিং কিন্তু সবগুলোর মধ্যে সবচেয়ে রিস্কি। কেন?
কারণ টাঙের মধ্যে কিছু ইম্পর্টেন্ট ব্লাড ভেসেল থাকে, নার্ভ ফাইবার থাকে, তো টাং পিয়ার্সিং করার সময় ওগুলো ইনজুরি হওয়ার চান্স থাকে। ঠিক আছে, এই জন্য এটা risky। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের ডি। এবার আসি 27 নাম্বার। A 27-year-old female came to the OPD with white, spiky, exophytic or cauliflower-like swelling. এখানে দাগ দিব আমরা, spiky, white, spiky, exophytic, cauliflower swelling on the lower left gingiva, নিচে একটা দাগ দিব। It was painless in nature. Painless এর নিচে আমরা দাগ দিব। The clinician confirmed that it was not a pre-malignant condition. ওরা বলেই দিছে এটা pre-malignant না, তার মানে benign, and may be caused by a virus. আরো স্পেসিফিক করে দিচ্ছে, তাহলে কি হবে জিনিসটা? একটাই আছে এখানে, সেটা হচ্ছে প্যাপিলোমা অথবা স্কোয়ামাস প্যাপিলোমা। তাহলে আমাদের অ্যান্সার হবে কি কি স্কোয়ামাস প্যাপিলোমা বা প্যাপিলোমা। তো এই প্যাপিলোমা ছবিটা একটু দেখি আসছে। এটা হচ্ছে হোয়াইটিশ স্পাইকি এক্সোফাইটিক গ্রোথ অথবা কলিফ্লাওয়ার অ্যাপিয়ারেন্স থাকে, যেটা আমরা স্কোয়ামাস সেল কার্সিনোমাতে পাই। তো এটা দেখে অনেকেই আমাদের কার্সিনোমা সেটা সাসপেক্ট করতে পারে, বাট অ্যাকচুয়ালি এটা বিনাইন, বিনাইন কন্ডিশন। ঠিক আছে, এই জন্য আমাদের বায়োপসি এগুলো এইসব কেসে আমাদের কনফার্মেশন। আচ্ছা, তাহলে আমরা এটা ট্রিটমেন্ট কি করব? নর্মাল সিম্পল এক্সিশন করে দিব। ঠিক আছে। আচ্ছা, আর এটা কোন ভাইরাসের জন্য হয়? এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 6 আর 11। এটা মনে রাখতে হবে, কোনটা? প্যাপিলোমা ভাইরাস 6 আর 11। পরে 28, following which is the most common oral sarcoma in children? মোস্ট কমন ওরাল সার্কোমা একটাই আছে চিলড্রেনের ক্ষেত্রে, সেটা হচ্ছে সি রhabdomyosarcoma। ঠিক আছে, এবার আসি নাম্বার 29। A boy came to the OPD with complaints of gum bleeding এর নিচে দাগ দিবেন, swollen joint এর নিচে দাগ দিবেন, hemorrhage in the joint এখানেও দাগ দিবেন, প্যাটার্নাল আঙ্কেল হ্যাজ সেম প্রবলেম এখানেও দাগ দিবেন। তার মানে এটা কি ইনহেরিটেড? On examination his BT-PT মানে ব্লিডিং টাইম প্রথম টাইম নরমাল পেলাম, বাট ক্লটিং টাইম প্রলং, এখানেও একটা দাগ দিবেন। তাহলে কি বোঝা যাচ্ছে? এটা হচ্ছে হিমোফিলিয়া, বি নাম্বার হিমোফিলিয়া। ঠিক আছে, এই হিমোফিলিয়াতেই কিন্তু ক্লটিং টাইম প্রলং থাকে, কিন্তু বিটি সিটি বিটি পিটি এগুলো কিন্তু নর্মাল। ঠিক আছে, আর হিমোফিলিয়া কিন্তু একটা ইনহেরিটেড ডিসঅর্ডার। ঠিক আছে, আর হচ্ছে এক্ষেত্রে জয়েন্ট সোয়েলিং, হ্যাঁ জয়েন্ট হচ্ছে এগুলো খুবই কম। ভন উইলিব্রেন্ড ডিজিজে কিন্তু এগুলো থাকবে না, সিটি নর্মাল থাকবে। স্কারবিতে ভিটামিন সি ডেফিসিয়েন্সি, এই ক্ষেত্রে আপনার কোনো ইনহেরিটেড কিছু থাকবে না। পারপুরাও এখানে থাকবে না, হ্যাঁ পারপুরা থাকলে বিটি প্রলং হতো, অস্টিওমাইলিটিস তো নাই। এরপরে আসি আমরা 30, লিম্ফোমাস অ্যারাইজ মোর ফ্রিকুয়েন্টলি ফ্রম, থেকে লিম্ফোমা অ্যারাইজ করে? বি সেল বা বি লিম্ফোসাইট, লিম্ফোসাইট দুটো থেকেই কিন্তু করে, কিন্তু মোস্ট ফ্রিকুয়েন্টলি বা মোস্ট কমনলি কিন্তু বি সেল থেকে অ্যারাইজ করে। আর সবগুলো লিম্ফোমাই কিন্তু ম্যালিগন্যান্ট। লিম্ফোমা দেখতে নামটা শুনলে মনে হবে এটা অ্যাকচুয়ালি বিনাইন, বাট না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ম্যালিগন্যান্ট। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো মতো পড়াশোনা করবেন, বেশি বেশি কোশ্চেন সলভ করবেন, এক্সাম দিবেন। বেস্ট অফ